আজকালকার স্ক্যামগুলো না বড্ড বেশি আসল মনে হয়, তাই না? এগুলো আর আগের দিনের মতো নেই যে দেখলেই বোঝা যাবে। চলুন, আজ আমরা এই ডিজিটাল প্রতারণার গোলকধাঁধা থেকে বেরোনোর কিছু রাস্তা খুঁজে বের করি। আসুন শুরু করা যাক হংকংয়ের এই অবিশ্বাস্য ঘটনাটা দিয়ে। ভাবা যায়, এটা শুনলেই বোঝা যায় যে আজকের দিনে প্রতারণার খেলাটা ঠিক কোন পর্যায়ে চলে গেছে। এক মুহূর্তের একটা ভুল আর তার ফল হতে পারে মারাত্মক। আর ভয়ের ব্যাপার হলো, এমনটা কিন্তু যে কারোর সাথেই হতে পারে। তো হংকংয়ের ওই ঘটনাটা তো একটা স্যাম্পল মাত্র। এর পেছনে যে টেকনোলজিটা কাজ করছে সেটা বোঝা আরও বেশি জরুরি। কারণ এই নতুন ধরনের প্রতারণাগুলো সম্পর্কে যদি আমাদের পরিষ্কার ধারণা না থাকে তাহলে বিপদ কিন্তু থেকেই যায়। তাহলে এই ডিপ ফেক জিনিসটা আসলে কি? সোজা বাংলায় বললে, এটা হলো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৈরি এক নিখুঁত বহুরূপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কারো মুখ, গলার আওয়াজ এমনভাবে নকল করা হয় যে আসল নকলের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠিক যেমনটা ঘটেছিল হংকংয়ের ওই কর্মীর সাথে। আচ্ছা, টেকনোলজির কথা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, মানুষ কেন এই ধরনের ফাঁদে এত সহজে পা দেয়? এর উত্তরটা কিন্তু টেকনোলজির মধ্যে নেই, আছে আমাদের নিজেদের মনের ভেতরে। আর স্ক্যামাররা ঠিক সেই দুর্বল জায়গাগুলোতেই নিশানা করে। এই পুরো খেলার মাস্টার স্ট্রোকের নাম হল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু কোনো রকেট সায়েন্স নয়, বরং মানুষের বিশ্বাস, ভয়, লোভ আর আবেগকে কাজে লাগানোর একটা শিল্প। ধরুন, কেউ একজন ডেলিভারি বয় সেজে কোনো বাড়িতে ঢুকে পড়ল। এটাও কিন্তু এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। স্ক্যামাররা আসলে আমাদের কম্পিউটারকে নয়, আমাদের মনকে হ্যাক করে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই মনস্তাত্ত্বিক চালগুলো কি সত্যিই এতটা পাওয়ারফুল? চলুন একটা গবেষণার ফলাফল দেখি। আর সত্যি বলতে রেজাল্টটা কিন্তু আমাদের একটু চমকে দেওয়ার মতোই। এই ডেটাটা একবার দেখুন, বেশ অবাক করার মতো। বিশেষভাবে কাউকে টার্গেট করে যে ইমেল পাঠানো হয়, মানে স্পিয়ার ফিশিং, সেগুলোর ক্ষেত্রে ৭১% মানুষই ভুল করে সেটিকে নিরাপদ ভেবে বসেন। এটা সাধারণ ফিশিং ইমেলের চেয়েও অনেক বেশি বিপজ্জনক, কারণ এটা বিশেষভাবে শুধু একজনের জন্যই তৈরি করা হয়। গবেষণা বলছে স্ক্যামাররা মূলত ৩টা মনস্তাত্ত্বিক অস্ত্র ব্যবহার করে। প্রথমটা হলো কর্তৃত্ব, মানে বসের কাছ থেকে আসা ইমেলের নাটক করা। দ্বিতীয়টা হলো স্বল্পতা, যেমন অফারটি আজকে শেষ বলে তাড়া দেওয়া। আর ৩ নম্বরটা হলো সামাজিক প্রমাণ, মানে এটা তো সবাই করছে বলে প্রভাবিত করার চেষ্টা করা। এখন প্রশ্ন হলো, এই ৩টে কৌশলের মধ্যে কোনটা সবচেয়ে শক্তিশালী? স্লাইডটা দেখুন, উত্তরটা একদম পরিষ্কার। কর্তৃত্বের চালটাই সবচেয়ে বেশি কাজ করে। যখন মনে হয় নির্দেশটা কোনো বড় কর্মকর্তা বা সম্মানীয় কারো কাছ থেকে এসেছে, তখন মানুষ খুব সহজেই প্রভাবিত হয়ে যায়। আচ্ছা, থিওরি তো অনেক হলো। চলুন এবার দেখি বাস্তবে এই কৌশলগুলো ব্যবহার করে আমাদের চারপাশে কী ধরনের ফাঁদ পাতা হচ্ছে। এই উদাহরণগুলোর কোনো না কোনোটার সাথে হয়তো আমাদের সবারই কম বেশি পরিচয় আছে। এই মেসেজটা খুব চেনা চেনা লাগছে, তাই না? এখানে ব্যাংকের নাম করে কর্তৃত্ব দেখানো হয় আর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এরপর আসে চাকরির লোভ। বিশেষ করে যারা চাকরি খুঁজছেন তাদের আবেগকে কাজে লাগিয়ে এমন অবিশ্বাস্য প্রস্তাব দেয়া হয়। অনেক বেতন আর কম খাটুনির লোভ দেখিয়ে ফাঁদে ফেলার এটা একটা ক্লাসিক উদাহরণ। এই ধরনের স্ক্যামে সরাসরি ভয়কে কাজে লাগানো হয়। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার ভয় দেখিয়ে মানুষকে এমন তাড়াহুড়োর মধ্যে ফেলে দেওয়া হয় যে তারা আর লিঙ্কটা ঠিক না ভুল সেটা যাচাই করার কথাও ভাবেন না। আর সবশেষে এই লোভনীয় অফার। একটা কথা মনে রাখা খুব দরকার, যদি কোনো কিছু এতটাই ভালো শোনায় যে সেটা সত্যি বলে বিশ্বাস হয়, তাহলে ধরে নিতে হবে সেটা সম্ভবত সত্যি নয়। তো সমস্যাগুলো তো আমরা দেখলাম। এখন যেহেতু আমরা জানি স্ক্যামাররা কিভাবে ভাবে, চলুন দেখি এর বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়ানো যায়। আমাদের হাতে এমন কিছু চেকলিস্ট আছে যা আমাদের অনেক বেশি সতর্ক থাকতে সাহায্য করতে পারে। ওরেগন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের এই ৬টা লক্ষণ মাথায় রাখলে খুব কাজে দেয়। একটু ভাবলেই বোঝা যায় অতীতে হয়তো এমন অনেক লক্ষণ আমাদের চোখেই পড়েছে। বিশেষ করে যখনই কেউ টাকা পাঠানোর জন্য তাড়াহুড়ো করায় বা ব্যাপারটা গোপন রাখতে বলে, তখনই কিন্তু আমাদের অ্যালার্ট হয়ে যাওয়ার কথা। ডিবিএস ব্যাংকের এই ৭টা প্রশ্ন দারুণ কাজের। যে কোনো সন্দেহজনক মেসেজ পেলে চট করে উত্তর দেওয়ার আগে নিজেকে এই প্রশ্নগুলো করলে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব।
আর শেষের প্রশ্নটা আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ইনটিউশনকে বিশ্বাস করা। যদি কিছু একটা ঠিক মনে না হয় তাহলে সম্ভবত সত্যিই কোনো সমস্যা আছে। এত সতর্কতা সত্ত্বেও যদি কেউ প্রতারণার শিকার হয়েই যান তাহলেও কিন্তু ভেঙে পড়ার কিছু নেই। দেখুন, প্রতারণার শিকার হওয়াটা খুবই হতাশাজনক, কিন্তু এটা যে কারোর সাথেই হতে পারে, এতে লজ্জার কিছু নেই। আসল কথা হলো এরপর কি করতে হবে সেটা জেনে রাখা। এই টেবিলটা এফটিসির পরামর্শ মেনে তৈরি। কিভাবে টাকা পাঠানো হয়েছে তার উপর নির্ভর করে পদক্ষেপ নিতে হবে। সবচেয়ে জরুরি কথাটা হলো যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেয়া। এক্ষেত্রে এক মুহূর্ত দেরি করা মানে নিজের ক্ষতি বাড়িয়ে তোলা। সবশেষে চলুন এমন একটা মানসিক মডেল নিয়ে কথা বলি যা স্ক্যামের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। এই আইডিয়াটা আমার নিজেরও খুব পছন্দের এবং আমি সবসময় এটা মাথায় রাখার চেষ্টা করি, আর সেটা হলো একটু ধীর হওয়া। একাডেমিক রিসার্চ বলছে আমাদের মস্তিষ্ক দুটো মোডে তথ্য প্রসেস করে। একটা হলো পেরিফেরাল মোড, যেটা খুব দ্রুত আর অটোম্যাটিক। আরেকটা হলো সেন্ট্রাল মোড, যেটা ধীর আর বিশ্লেষণাত্মক। এটাকে অনেকটা গাড়ির অটো পাইলট আর ম্যানুয়াল কন্ট্রোলের সাথে তুলনা করা যায়। স্ক্যামাররা চায় আমরা যেন অটো পাইলট মোডেই থাকি। আমাদের কাজ হলো সচেতনভাবে ম্যানুয়াল কন্ট্রোলটা অন করা। এই গবেষণার কথাটা কিন্তু ঠিক এটাই প্রমাণ করে। যারা সিদ্ধান্ত নেয়ার আগে একটু ভাবেন, মানে সেন্ট্রাল মোড ব্যবহার করেন, তারা প্রতারণা শনাক্ত করতে অনেক বেশি সফল হন। তাড়াহুড়ো করে নেওয়ার সিদ্ধান্তই আসলে সবচেয়ে বড় ঝুঁকি ডেকে আনে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? এই যে এত দ্রুত গতির একটা ডিজিটাল যুগে আমরা বাস করছি, যেখানে সবকিছু এক ক্লিকেই হয়ে যায়, সেখানে স্ক্যামারদের টেক্কা দেওয়ার সবচেয়ে ভালো উপায় হয়তো খুব সহজ। কোনো কিছু করার আগে শুধু এক মুহূর্ত থামা, একটু ভাবা এবং নিজেকে প্রশ্ন করা। এই সহজ অভ্যাসটাই হয়তো ডিজিটাল জগতে আমাদের সবচেয়ে বড় সুরক্ষা কবচ।